আপনার ভার্চুয়াল সভা এখানে লাইভ করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উপস্থিত ছিলেন আমাদের এখন যারা সদস্য আছেন স্থায়ী কমিটির জাব্বার চন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান সাহেব, আমি নিজে, আমি ডক্টর মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, মুসলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ, আমাদের ব্যারিস্টার জগদীশ সরকার সাহেব একটু পারেনি অসুস্থ হয়েছে। তো তাদের উপস্থিতিতে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। তার মধ্যে প্রধান যে বিষয়গুলো ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটি হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতা কর্মীদের পূর্বে দায়েরকৃত মিথ্যা মামলা একতরফা শুনানি করে অভিযুক্ত নেতা কর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার যে প্রক্রিয়া তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। আপনারা জানেন আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300 পরবর্তী কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতা কর্মীকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় অতি দ্রুত, খুব দ্রুত। এবং আপনার এই সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনের কেন্দ্র। এবং আমরা যেটা এর আগেও বলেছি দু একটা সময় যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে করে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে বিনা শুনানিতে, শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিতে হবে। তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন। মোহাম্মদ সাজা আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপনার জানেন। আলতাফ চৌধুরী সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আমার আলাল সাহেব, এরপরে আপনার আমাদের হাবিবুর রহমান হাবিব, এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ইম্পর্টেন্ট লিডার্স, কেউই বাদ পড়েন এই সময়টা সাজা প্রাপ্ত হন। পরে তারা লোয়ার কোর্ট, হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা অনেকে বেরিয়েছেন। অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন তারা লোয়ার কোর্ট তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া। ফলে এখনো আপনার ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তারা ভেতরে আছেন। নীরব আছে অনেকদিন ধরে, আমাদের সুলতান সালাউদ্দিন চুপু আছে, আমাদের খবর বেরিয়েছে মাত্র পরশুদিন, এখনো আপনার ছাত্র নেতা, যুব নেতা অনেকেই ভেতরে আছে। এটা আমরা নিন্দা করেছি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সবাই মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সাজা দিয়ে তারা অন্তরীণ করে রাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করছে এবং এটা চলমান প্রক্রিয়া। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এটার কথা পাবলিকলি বলেন but then it becomes binding on the lower departments. সেটা আপনার বিচার বিভাগী হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলো তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে। অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে বিরোধী রাজনীতিদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়। এটার একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতা কর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া সেটা একটা রূপ বেঁচে যাচ্ছে। এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা খুব আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনাদের প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যারা আছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন।
তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতে। এই ধরনের ঘটনাগুলো তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকেও বলেছি, তামাশা একটা চলছে। এটা দুঃখজনক ভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়া, সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসাকে স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আমরা বিচার কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানে সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে সত্যি কথা বলতে কি বাংলাদেশে এই সমস্যাটি হয়ে গেছে সবচেয়ে বড়। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনো আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের স্বাধীনতার মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে। আরেকটি হয়েছে আলোচনা আপনার, যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে, যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোন স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধাদানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো। আমরা আপনাদের প্রতি এখনো আস্থা আছি, এই জন্য যে এখনো আপনারা, আমরা দেখি মাঝে মাঝে কিছু নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়। অত্যন্ত বড় বড় রাঘব বোয়ালদের সম্পর্কে আপনারা যে সমস্ত নিউজ পিকচার অনেক পত্রিকাগুলোতে আমরা দেখেছি করেন, আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি, এগুলো কিন্তু আপনার জাতি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখে। সেগুলো থেকে বোঝা যায় যে এখনো আপনাদের সেই ক্ষমতাটা আছে, অর্থাৎ মিডিয়ার সেই ক্ষমতা আছে, যে তারা একটা ভূমিকা পালন করতে পারে, সেটাকেও তারা বন্ধ করে দিতে পারে। যেহেতু ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সমান। আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার হয়ে যায়, লুটপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাতে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকও করেছে। এই জিনিসটা আপনারাই তুলে ধরেন জনগণের সামনে, সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায়, সেই জন্য তারা এই নিষেধাজ্ঞা কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আপনার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সবাই অবৈধ তথ্য প্রবাহে বাধাদানের প্রচেষ্টা তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা যে আইন বা বিধান প্রত্যাহারের দাবি জানানো। এর পরেরটা একটু আপনার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ, যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয়। তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 70% ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অথচ এইসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের 4.2%। এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টে জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় 13 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর 1,14,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে।
এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা নিয়েছে? জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন? জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেওয়া, অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন? প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে, এখানে তাদের বিভিন্ন রকম নিজের পলিটিক্স জড়িত আছে, তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে। সবাই মনে করে নিজ নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, রাখা উচিত। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RFFF গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর RFFF জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। বাকি পণ্যগুলো সরাসরি ভারতে না হলেও সেগুলিতে ভারতের ট্যাগ ব্যবহার করা। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল,